লোকগুলো অদ্ভুত একটা আইল্যান্ডে আটকা পড়েছে। তারা কেউই জানে না তারা এখানে কিভাবে এসেছে। আর এখানে আসার পর থেকে তাদের সাথে ঘটছে অদ্ভুত সব কাণ্ড। এই যেমন ধরুন, কেউ বীজের মধ্যে বন্দুক খুঁজে পায়, আবার কাউকে শার্ক খেয়ে ফেলে, আবার কেউ খুঁজে পায় ধারালো কোনো ছুরি। আসলে তারা কেউই জানে না এইসব তাদের সঙ্গে ঠিক কি ঘটছে আর কেনই বা ঘটছে। তবে হতে পারে কেউ একজন তাদের সঙ্গে খুব বাজেভাবে একটা গেম খেলছে। তো তারা কি আদৌ পারবে এই নির্জন দ্বীপ থেকে বেরিয়ে আসতে, নাকি সেখানেই তাদের সবাইকে মৃত্যুর স্বাদ নিতে হবে? গল্পের শুরুতেই আমরা চেজ নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা একটা অজানা দ্বীপে পড়ে আছে। সে যখন জেগে ওঠে তখন তার আর কিছুই মনে নেই। সে কে বা কোথা থেকে এসেছে সে কিছুই মনে করতে পারছে না। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ওই আইল্যান্ডে আরো 9 জন আটকা পড়েছে। তারা প্রত্যেকেই একই রকম পোশাক পরা, আর তাদের কারো কিছুই মনে নেই। চেজের সাথে প্রথম কেসি নামের একটা মেয়ের দেখা হয়, যে কিনা একটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আশেপাশে কি হচ্ছে সেটা বুঝতে না পারায় কেসি চেজের উপর ছুরি দিয়ে আক্রমণ করতে চায়, কিন্তু চেজ তাকে শান্ত করে ছুরিটা সরিয়ে ফেলে। এরপর তারা সবাই মিলে এক জায়গায় হয়। তারা তাদের শার্টের লেভেলে তাদের নাম লেখা দেখতে পায়, আর এরপর তারা বের করার চেষ্টা করে যে তারা এখানে কিভাবে এসেছে। একবার তাদের মনে হয় হয়তো প্লেন ক্র্যাশ বা জাহাজ দুর্ঘটনা হতে পারে, কিন্তু পরক্ষণে তারা এই ব্যাপারটাকে উড়িয়ে দেয়, কেননা এমন কিছু হলে তো তারা সবাই আহত থাকতো, কিন্তু তারা প্রত্যেকেই একেবারেই সুস্থ আছে। এরপর তারা আইল্যান্ডের চারিপাশে ক্লু খুঁজতে শুরু করে। চেস, বডি আর ডোনোভান দেখে এক জায়গায় প্রাথমিক চিকিৎসার কিট সহ কিছু জিনিস পড়ে আছে। তারপর বডি আর চেস খাবার এবং পানি খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ডোনোভান আগুন লাগানোর জন্য অন্যদের কাছে ফিরে আসে। জঙ্গলের মধ্য দিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটার পর চেজ আর ব্রডি একটা পানির ঝর্ণা খুঁজে পায়। তারা সেই ঝর্ণার কাছে যায় এবং দুজনকে কিস করে ফেলে। চেজ সরে আসতে চাইলেও ব্রডি তার কাছ থেকে আরো কিছু আশা করে এবং তার সাথে জবরদস্তি করতে শুরু করে। তখন চেজ তার কাছে থাকা ছুরিটা বের করে তাকে ভয় দেখায় এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বাকি সবাই যখন সাগরে নামে তখন সেখানে অনেকগুলো হাঙর চলে আসে। সবাই তো খুবই ভয় পেয়ে তীরে ফিরে আসে, কিন্তু ডোনোভানকে হাঙর কামড়ে ধরে নিয়ে যায়। এরপর ব্রডি ফিরে আসলে চেজ তাকে মারতে শুরু করে এবং সবার কাছে তার ব্যাপারে বলে দেয়, কিন্তু ব্রডি সেগুলো একেবারে অস্বীকার করে। তখন কুপার আর মুসা তাদেরকে আলাদা করে দেয় এবং তাদেরকে জানায় যে একটা হাঙর তাদের মধ্যে একজনকে নিয়ে গিয়েছে। তো এরপর রাতে ঘুমালে চেজ স্বপ্ন দেখে সে একজন বয়স্ক মহিলার উপর বন্দুক তাক করে আছে। স্বপ্ন দেখে তো তার ঘুম ভেঙে যায়। তারপর সে হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় ডোনোভানকে দেখতে পায়। এরপর সে সবাইকে ডেকে ক্যাম্পে নিয়ে যায়। তাদের মধ্যে ব্লেয়ার নামের একজন নার্স ছিল, যে ডোনোভানকে ট্রিটমেন্ট করে। এদিকে মেশন এবং হেইডেন নামে দুইজন একটা বিষয় লক্ষ্য করছিল। তারা প্রত্যেকে যখন এই দ্বীপে জেগে উঠেছিল তখন তাদের মধ্যে দূরত্ব ছিল 39 ধাপ। সেই 39-এর সঙ্গে তাদের সংখ্যা গুণ করলে হয় 390। এরপরেই তারা সবাই 390 কদম হেঁটে একটা সাইনবোর্ড দেখতে পায়, সেখানে লেখা ফাইন্ড ইউ ওয়ে ব্যাক, কিন্তু এছাড়া আর কিছুই তারা সেখানে খুঁজে পায় না। চেজ রাগে তো সেখানে থাকা একটা শেল ভেঙে ফেলে, আর আশ্চর্যজনকভাবে সেখান থেকে একটা ডিজিটাল চাবি বের হয়, কিন্তু সেটা কেউই লক্ষ্য করে না। পরের দিন সকালে চেজ সবার আগে ঘুম থেকে উঠে পড়ে আর সমুদ্রে সে একটা টেন্ট বোট দেখতে পায়। সে দ্রুত সাঁতার কেটে সেটার কাছে যায় আর ওই নৌকাতে কয়েকটা সুটকেস আর বুলেট সহ একটা ব্যাকপ্যাক পায়। এরপর সে তাঁবু আর সুটকেসগুলো তীরে নিয়ে যায় এবং লুকিয়ে রাখে। সে একটা সুটকেস খুলে কিছু ঔষধ দেখতে পায়, আর একটা সুটকেস ছিল তালাবদ্ধ অবস্থায়। তো সেগুলোকে সে ওখানে রেখে ক্যাম্পে চলে আসে। সেখানে হঠাৎ করে ঝড় চলে আসে। তখন চেজ বাধ্য হয়ে সবাইকে ওই টেন্ট বোর্ডের কথা বলে দেয়। এরপর তারা সবাই মিলে সেখানে গিয়ে আশ্রয় নেয়। পরের দিন সকালে আকাশ পরিষ্কার হয়ে গেলে চেজ বাইরে বের হয়, আর তখনই সে ওই ডিজিটাল চাবিটা লক্ষ্য করে এবং ওই চাবিটার সাহায্যে সেই লক সুটকেসটা খুলে ফেলে, আর সেটার ভিতরে একটা রিভলভার খুঁজে পায়। এদিকে হেইডেন লক্ষ্য করে যে কেসি একটু অন্যমনস্ক হয়ে আছে। তার কি হয়েছে এটা জিজ্ঞাসা করলে কেসি তাকে জানায় যে সে ব্রডির সঙ্গে জঙ্গলে গিয়েছিল খাবারের সন্ধানে, কিন্তু ব্রডি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। অন্যদিকে আবার কুপার আর চেজ জঙ্গলটাকে আরেকটু ভালোভাবে দেখার জন্য একটা পাহাড়ে উঠে পড়ে এবং খুবই আশ্চর্যজনকভাবে তারা একটা হোটেল দেখতে পায়। তারপর তারা আবারও ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে আসার পর ব্রডির সাথে আবারও চেজের গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। ব্রডি তখন বিরক্ত হয়ে একা থাকার সিদ্ধান্তই নিয়ে নেয়। এদিকে চেজ আবারও রাতে সেই একই স্বপ্ন দেখে। পরের দিন সকালবেলা তারা সবাই ব্রডির লাশ দেখতে পায়। তারা দেখে যে চেজের কাছে যে ছুরিটা ছিল সেই ছুরিটা দিয়ে তাকে হত্যা করা হয়েছে। চেজ নিজেকে নির্দোষ দাবি করলেও সবাই তাকে তখন খুনি হিসেবেই ধরে নেয়। কেউ যখন তার কথা বিশ্বাস না করে তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে সেখানে তাকে মেরে অজ্ঞান করে ফেলা হয়। এরপর চেজের যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা ঘরের ভিতর আবিষ্কার করে, যা তাকে একেবারে ধাঁধায় ফেলে দেয়। এরপর সে নার্সের কাছে এর কারণ জিজ্ঞাসা করলে তাকে একটা ইনজেকশন দিয়ে শান্ত করা হয়। তারপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে তার পাশে একজন ডাক্তারকে দেখতে পায়। ডাক্তার তাকে বলে সে আসলে একজন কয়েদি। এরপর তাকে প্রিজন ওয়ার্ডেন মিস্টার উইলেসের কাছে নিয়ে যাওয়া হয়।
চেস তাকে জিজ্ঞাসা করে সে কেন কারাগারে, আর কেনই বেশি একটা দ্বীপে ছিল। কিন্তু সে কেন কারাগারে এই ব্যাপারে মিস্টার ওয়েলস তাকে কিছুই বলে না। মিস্টার ওয়েলস তাকে শুধুমাত্র এইটুকু বলে যে ওই দ্বীপটা আসলে আইল্যান্ড নামের একটা কম্পিউটার সিমুলেশন। সে আবারও বলে এটা মূলত ডিজাইন করা হয়েছে আইল্যান্ডের মতো করেই। সেখানে কারাবন্দীদের পাঠানো হয় তাদেরকে পরীক্ষা করার জন্য, আর বিভিন্ন কঠোর কৌশল ব্যবহার করা হয় তাদের মধ্যে ভালো কোনো পরিবর্তন আনার জন্য। তবে যদি কেউ ওই সিমুলেশনের মধ্যে মারা যায় তবে সে বাস্তবেই মারা যাবে। চেদের এসব কথা কিছুই বিশ্বাস হয় না। তখন তাকে ওয়েলস বলে যে সে সব কিছু এমনিতেই জানতে পারবে যখন তাকে আবারও সিমুলেশনে পাঠানো হবে। এরপর তাকে রিহ্যাবিলিটেশন বোর্ডের সামনে নিয়ে আসা হয়। সেখানে তাকে বলা হয় এই সিমুলেশনটা মূলত প্রত্যেকটা কয়েদির জীবনে দ্বিতীয় সুযোগ। তারা তাদের অতীতের কাজগুলো আবারও করছে কিনা সেটাই ওখানে দেখা হয়। তো এরপর হাফ টাইম বিরতির পর ওয়েলস তাকে বলে আমি এটা দায়িত্বে থাকলেও এই বিষয়টা আমি একেবারেই পছন্দ করি না। আমার মনে হয় এই পুরোটাই টাকা নষ্ট। যেমন ব্রডি সিমুলেশনে যাওয়ার পরও নিজেকে পরিবর্তন করতে পারেনি, সে অন্যদের সেখানেও বিরক্ত করেছে। সে আরও নিশ্চিত করে যে চেস ব্রডিকে হত্যা করেনি, তাকে হত্যা করেছে অন্য কেউ। চলে যাওয়ার আগে চেস তাকে তার স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করলে ওয়েলস জানায় সেটা তার বাস্তব জীবনেরই স্মৃতি। এরপর ওই রিহ্যাবিলিটেশন বোর্ডের লোকজনরা চেসকে আবারও প্রোগ্রামে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে চেসকে ডাক্তারের রুমে নেওয়ার পথে চেস সেখান থেকে পালিয়ে সিমুলেশন রুমে পৌঁছায় একজন ওয়ার্কারের ছদ্মবেশে। সেখানে গিয়ে সে দেখে যে কুপার সহ সবাইকে ক্রায়োস্লিপ অবস্থায় রাখা হয়েছে। কিন্তু সে আরও কিছু দেখার আগেই ধরা পড়ে যায় এবং তাকে আবারও সেই আইল্যান্ডেই পাঠানো হয়। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সেই আইল্যান্ডে সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। তার সাথে কেউই বিশ্বাস করছিল না যে সে ব্রডিকে খুন করেনি। সে সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে যে তারা একটা কম্পিউটার সিমুলেশনের মধ্যে আছে, তারা সকলেই এক একজন অপরাধী, কিন্তু কেউ তার কথা এক বিন্দুও বিশ্বাস করে না। কিন্তু কুপার তখন হঠাৎ করেই বলে ওঠে যে টুপি পরা একজন লোকের সাথে কথা বলার কিছু অস্পষ্ট স্মৃতি তার এখনো মনে আছে। এরপরে হঠাৎ হেডেন একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেটা তাকে মনে করিয়ে দেয় যে তাকে কেন আটক করা হয়েছিল। সে দেখে যে সে তার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছিল তার সাথে প্রতারণা করার জন্য। এদিকে যে তখনও নিজেকে নির্দোষ দাবি করছিল আর অন্য কাউকে এই খুনের অপরাধে অভিযুক্ত মনে করছে। ফলে অন্যরা তার উপর আরও রাগ হয়ে যায় এবং অন্যান্য জিনিসপত্র খুঁজে পাওয়ার পরও লুকিয়ে রাখার জন্য তাকেই দোষারোপ করতে শুরু করে। পুরো গ্রুপটা যখন নিজেদের মধ্যে ঝগড়া করছিল তখন সেখানে হঠাৎ করেই নতুন দুজন লোককে তারা দেখতে পায়। তারা নিজেদেরকে বনি এবং ক্লাইম নামে পরিচয় দেয়। তারা বলে যে তারা এই দ্বীপের পাশে একটা পরিত্যক্ত গ্রামে নিজেদেরকে আবিষ্কার করেছে। চেস যখন তাদের কথা বলার ধরন শুনে তখন সে বুঝতে পারে যে সেটা ওয়ার্ডানের কথার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। ফলে তার সন্দেহ হয় যে তাদের দুজনকে এই গ্রুপটা পরিচালনা করার জন্যই পাঠানো হয়েছে। এদিকে ট্রেইলারের হঠাৎ করেই মনে পড়ে যে বনি এবং ক্লাইড 1930 সালের একজন বিখ্যাত ডাকাত দম্পতির নাম। তবে চেজ এখানে একটা বিষয় লক্ষ্য করেছে, এই দুইজন ডেড বডি সম্পর্কে তেমন কিছুই বলেনি। অথচ কোনো নর্মাল মানুষ ব্রডির ডেড বডি দেখলে একেবারেই ভয় পেয়ে যাবে। বনি আর মার্শাল বুঝতে পারে যে তাদেরকে সবাই সন্দেহ করছে, তাই তারা সবার কাছে তাদের আসল পরিচয় দিয়ে দেয়। তারা আসলে মার্শাল পুলিশ। এটা জানতে পেরে সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর ক্লাইড হেডেনের কাছে আসে আর তাকে একটা ছুরি দিয়ে আঘাত করে এবং সবাইকে বলে যে হেডেনই ব্রডিকে হত্যা করেছে। কেননা হেডেন বুঝতে পেরেছিল যে ব্রডির পরবর্তী শিকার সেই হতে চলেছে, তাই সে ভয় পেয়ে গিয়ে ব্রডিকে মেরে ফেলেছে। ক্লাইড তাদেরকে বলে যে সিমুলেশনে আসার পর তারা প্রত্যেকে একটা চুক্তিপত্রে সই করেছিল। সেখানে লেখা ছিল যে কেউ যদি সিমুলেশন থাকাকালীন মারা যায় তাহলে সে বাস্তবেও মারা যাবে, আর সিমুলেশনে থাকাকালীন কেউ যদি কাউকে খুন করে তাহলে শাস্তিস্বরূপ তাকে হত্যা করা হবে। সে আরও বলে এখানকার প্রত্যেকেই তাদের সেরিব্রাম পরিবর্তন করেছে, তাই তারা সবাই বন্দী হওয়ার কারণ সহ তাদের স্মৃতি ধীরে ধীরে ফিরে পাবে। সে তাদেরকে সতর্ক করার জন্য এটা বলে যে তারা যদি তাদের স্মৃতি ফিরে পায় তাহলে বাস্তব জীবনে করা অপরাধের কারণে একে অপরকে হত্যা করতে চেষ্টা করবে। এরপর সে সবাইকে বলে যে চেস তাদের কাছ থেকে চিকিৎসার সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র লুকিয়ে রেখেছে। সে হয়তো মনে মনে অন্য কোনো প্ল্যান করছে। এটা শুনে তো সবাই চেজের উপর খুবই রেগে যায়, আর এইসব শুনে চেস সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তবে যাওয়ার আগে সে সবকিছু তাদের কাছে দিয়ে যায়, শুধুমাত্র সেই বন্দুকটার কথা সে কাউকেই বলে না, আর সেটা সে তার সঙ্গে করেই নিয়ে যায়। কিছুক্ষণ পরে মুসা ওই দুজন লোকের কাছে জানতে চায় যে কখন তাদের এই সব কিছু শেষ হবে। ক্লাইড উত্তর দেয় তারা অন্য একটা দ্বীপে পৌঁছালে এটা শেষ হয়ে যাবে, তবে এর জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন। বনি আর ক্লাইড তাদেরকে জানায় যে কেউ যদি সময়ের আগে এই সিমুলেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তাহলে সে তাদের হাতেই মারা যাবে। এদিকে ডেড বডিগুলো দাফন করার পর কেসি, কুপার আর মোসেস সিদ্ধান্ত নেয় খাবার এবং আশ্রয়ের সন্ধানে এবার তারা দ্বীপের অন্যদিকে যাবে। এতক্ষণে ডোনোভান হাঙরের কামড় থেকে সুস্থ হয়ে উঠেছে। তাকে সুস্থ করার পর সে ব্লেয়ারকে ধন্যবাদ জানায়। এদিকে আবার ডোনোভান ব্লেয়ারকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে ঘন্টার পর ঘন্টা হাঁটার পর কেসির একটা গ্রামের সন্ধান পায়, আর সেখানে তারা কয়েকটা কুড়েঘরও দেখতে পায়। কেসি আর ম্যাসেস ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য এখানে শুয়ে পড়ে, আর কুপার চেসকে খোঁজার জন্য আবারও বেরিয়ে পড়ে।
হঠাৎ করে আমরা দেখতে পাই কেসি তার স্মৃতিগুলো ফিরে পেতে শুরু করেছে। সে দেখে যে সে সমুদ্রে ড্রাইভিং করছে। অন্যদিকে ক্যাম্পে ফিরে মেনসনও নিজের অতীতের কথা মনে করতে শুরু করে। সে নিজেকে রাইফেল হাতে একটা সুপার মার্কেটে ঢুকতে দেখে। সে আরও দেখে যে সে সবার সামনে মানুষজনকে গুলি করে মারছে। আর এটা দেখার পরে সে বুঝতে পারে যে সে একজন শুটার। একইভাবে ব্লোয়ারও নিজের অতীতকে দেখতে পায়। সে একটা বৃদ্ধের হাসপাতালের নার্স ছিল। সে দেখতে পায় যে বয়স্ক রোগীদেরকে পটাশিয়াম ক্লোরাইডের ইনজেকশন দিয়ে হত্যা করার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। সে সবার কাছে বলেছিল যে সে শুধুমাত্র তাদেরকেই হত্যা করেছে যারা তাকে হাসপাতালের ওই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিতে বলেছিল। এদিকে আমরা দেখতে পাই চেস আবারও সে পরিত্যক্ত হোটেলে পৌঁছায়। ঠিক তখনই তারও অতীত মনে পড়ে যায়। আসলে সে স্বপ্নে যে মহিলাকে দেখতে পায় সেটা তার নিজেরই মা। এটা দেখার সঙ্গে সঙ্গে সে অনেক আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে শান্ত করে আর খুবই দ্রুত 39 নম্বর রুমে চাবিটা খুঁজে পেয়ে যায়। সে পুরো রুমটাই ঘুরে ঘুরে দেখে এবং পেইন্টিং এর পেছনে লুকানো একটা খামও খুঁজে পায়। খামের ভেতরে সে খামারের একটা ছবি দেখতে পায় আর তার মায়ের সঙ্গে নিজের একটা ছবি পায়। সেই সাথে সে কুপারের সাথেও নিজের একটা ছবি পায়। ফলে সে বুঝতে পারে যে কুপার আর সে বাস্তব জীবনে হাজবেন্ড এবং ওয়াইফ। অন্যদিকে কেসিও তার অতীতে ফিরে আসে। সে একটা ডাইনারে কাজ করত। তার স্বামী এবং 2 সন্তান নিয়ে থাকতো সে। তার স্বামী তাকে প্রায় বিনা কারণে মারধর করত। একদিন তার সঙ্গে একটা ছেলের দেখা হয়। তারা দুজনের প্রেমেও পড়ে যায়। আস্তে আস্তে তারা নিয়মিত দেখাও শুরু করে এবং তাদের সম্পর্ক আরও গভীর হতে শুরু করে। একদিনকে সে সাহস করে তার হাজব্যান্ডকে সব কথা খুলে বলে এবং তার কাছে ডিভোর্স চায়। কিন্তু তার হাজব্যান্ড তার উপর অনেক অত্যাচার করে। সে জীবনের সব আশা হারিয়ে ফেলে আর সিদ্ধান্ত নেয় সব কিছুই শেষ করে দেবে। প্রথমে সে তার সন্তানদেরকে সমুদ্রে ডুবিয়ে দেয় আর তারপর ফিরে এসে সে নিজের হাতে তার হাজব্যান্ডকে মেরে ফেলে। অন্যদিকে মোসেস দেখতে পায় যে সে একজন ডানপন্থী কর্মী ছিল। পৃথিবীতে অন্যায় চলতে দেখে সে সবাইকে সচেতন করতে গিয়ে একদম গ্যাস পাইপলাইনটাই উড়িয়ে দিয়েছিল। কিন্তু তাদের এই প্ল্যানটা একেবারেই ভুল হয়ে যায়। গ্যাস পাইপলাইনটার জন্য 4 জন নিরীহ ছাত্র মারা যায়। মোসেস হঠাৎ করে লক্ষ্য করে যে কেসি খুব ঘাবড়ে পড়েছে। তখন সে কেসিকে বলে যে আমাদের সবারই উচিত অতীতকে ভুলে যাওয়া এবং সামনের দিকে এগিয়ে যাওয়া। অন্যদিকে কুপার যখন বনের ভেতরে ঘুরে বেড়াচ্ছিল তখন সে লক্ষ্য করে যে বনি আর ক্ল্যাড নিজেদের মধ্যে কথা বলছে। সে তাদের কথাগুলো শুনে ফেলে। তারা দুইজনই একজন অজ্ঞাত লোকের হয়ে কাজ করছে। তারা মূলত এখানে থাকা সবার মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসেছে আর কেউ একজন গোপনে তাদেরকে এখানে পাঠিয়েছে। এদিকে আমরা দেখতে পাই ট্রেলার একা একাই আইল্যান্ড থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্লেয়ার এটা জানতে পেরে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তার কথা না শুনে ওই টেন্টের নৌকায় উঠে পড়ে। কয়েক ঘন্টা পর সে অন্য একটা দ্বীপে পৌঁছে যায় আর সেখানে যাওয়ার পর সে মানুষের মাথার খুলি দেখতে পায়। তখন হঠাৎ করে সে তার অতীতের স্মৃতি ফিরে পায়। সে দেখতে পায় যে সে আর তার বয়ফ্রেন্ড মিলে একটা ব্যাংক ডাকাতি করছে। কিছুক্ষণের মধ্যে টেইলর ওই দ্বীপেই ঘুমিয়ে পড়ে। এরপর যখন তার ঘুম ভাঙে তখন সে তার ডান হাতে একটা ব্যান্ডেজ দেখতে পায় আর তার সামনে স্যুপ রাখা, যা দেখে মনে হচ্ছিল কেউ একজন তার জন্য রান্না করে রেখে গিয়েছে। কিছুক্ষণ পর বনি আর ক্লাইড সেখানে আসে আর তাকে বলে যে তার এখানে আসা একদমই উচিত হয়নি, কেননা এখানে একজন নরখাদক আছে। আর এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর ট্রেলার দ্রুত তার হাতের ব্যান্ডেজটা খোলে আর তারপর সে যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় যে নরখাদকটা তার আঙ্গুল কেটে সেটা দিয়েই স্যুপ বানিয়ে তাকে খাওয়ার জন্য দিয়ে গিয়েছে। অন্যদিকে আবার ডোনোভানও তার অতীতের স্মৃতি ফিরে পেয়েছে। তার মনে পড়ে যায় যে তাকে রিজেক্ট করার জন্য সে তার এক কলিগকে মেরে ফেলেছিল। তারপর সে যখন আবারও সিমুলেশনে ফিরে আসে তখন সে ডিরেক্ট দিয়ে ব্লোয়ারকে প্রপোজ করে বসে, কিন্তু ব্লোয়ার তাতে রাজি হয় না। এদিকে মেসন নিজেকে আঘাত করেছে দেখে ব্লোয়ার তার সেবা করতে শুরু করে আর এটা দেখার পর তো ডোনোভান খুবই জেলাস ফিল করে আর সে নিজের চোখে কিছু একটা পড়েছে এমন ভাব করে ব্লেয়ারকে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর ব্লেয়ার সেখান থেকে চলে গেলে ডোনোভান মেসনের উপর অ্যাটাক করে আর তাকে সেখানেই মেরে ফেলে আর তারপর কিছু পাতা দিয়ে সেখানেই তার লাশটা লুকিয়ে রাখে। এদিকে আবার ব্লোয়ার তার অতীত দেখতে পায়। সে দেখতে পায় যে সে একজন লেসবিয়ান এবং সে একটা মেয়েকেই বিয়ে করছে। সে ওই ব্যাপারটা ডোনোভানের সাথে শেয়ার করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে মেসনের লাশটা দেখে ফেলে। তবে সে ডোনোভানকে কিছুই বুঝতে না দিয়ে সেখানে গিয়ে সুযোগ বুঝে মেসনের বন্দুকটা নিয়ে নেয় আর সেটা দিয়ে সে ডোনোভানকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে কুপার চেজের সঙ্গে দেখা করে আর তারা দুজনের অতীত মনে করে দিতে শুরু করে। চেজের মনে পড়ে যে তার মা ছোটবেলা থেকে তাকে খুবই তিরস্কার করত, তাই চেজ নিজেকে শক্তিশালী প্রমাণ করতে কি বক্সিং এ যোগ দেয়। এরপর সে তার মায়ের কথা মতো মেরিনেও যোগ দেয়। সেখানে তার সঙ্গে কুপারে দেখা হয় আর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত একবার এক মিশনের সময় কুপার তাকে বাঁচাতে গিয়ে খুব বাজেভাবে আহত হয়, ফলে তাকে চাকরি থেকে অবসর নিতে হয়। এরপর চেস তাকে বলে যে তারা দুজন মিলে তাদের মায়ের খামারে কিছু একটা করে নিজেদের সংসার চালাবে। এরপরই আমরা দেখতে পাই মোসেস আর কেসি চেসকে খুঁজতে খুঁজতে সেই পরিত্যক্ত হোটেলে চলে আসে। তারপর তাদের মধ্যে বেশ কথা কাটাকাটিও শুরু হয়ে যায়। এক পর্যায়ে কুপার চেজের বন্দুকটা কেসের দিকে তাক করে। ঠিক তখনই সে একটা অতীতের দৃশ্য দেখতে পায়। সে দেখে যে সে চেজের মায়ের কাছ থেকে খামার ব্যবহার করার পারমিশন নিতে গিয়েছিল। তখন চেজের অহংকারী মা কুপারের মতো একটা ছেলেকে বিয়ে করার জন্য তার মেয়েকে খুবই তিরস্কার করছিল। তাদের দুজনের মধ্যে বেশ তর্ক হয়। তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য চেজের মা তার দিকে বন্দুক তাক করে, কিন্তু ঘটনাক্রমে জোর জবরদস্তির এক পর্যায়ে কুপার দুর্ঘটনাবশত তাকে গুলি করে ফেলে। সে তখন অতীত থেকে আবারও সিমুলেশনে ফিরে আসে। তখন সে লক্ষ্য করে যে সে মোসেসকে নিজের অজান্তেই গুলি করে মেরে ফেলেছে আর তখন সে চেজের কাছে স্বীকার করে যে সেই তার মাকে হত্যা করেছিল। তার মানে সেও একজন অপরাধী। ঠিক তখনই বনি আর ক্লাইড সেখানে এসে উপস্থিত হয়
তারা মোসেসকে হত্যা করার জন্য কুপারকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু চেস তখন তার পক্ষ নেয় আর তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। এক পর্যায়ে বনি সেখানেই মারা যায় আর ক্লাইড চেজের পেটে আঘাত করে। ঠিক তখনই চেসকে সিমুলেশন থেকে বের করে নিয়ে আসা হয়। তার যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় যে সে ডক্টর উইসের সামনে। ডক্টর উইস তাকে বলে যে কুপার তার দোষ স্বীকার করে নেওয়ার কারণে তাকে সব অপরাধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উইস তাকে আরও জানায় যে তারা খুব ভালো সময় ওই দুজনের উপর আক্রমণ করে তাদের সেখান থেকে বের করে দিয়েছে। আর এর পিছনে যে মিস্টার ওয়েলসি আছে সে এই বিষয়টাও চেসকে নিশ্চিত করে। চেস জানতে পারে যে ওই আইল্যান্ডে থাকা সব কয়েদিরাই আসলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তারা সবাই স্বেচ্ছায় ওই দ্বীপে যেতে রাজি হয়েছিল, কেননা এটাই ছিল তাদের ভালো হওয়ার একমাত্র উপায়। এদিকে ওয়েলস তার বিপদের কথা বুঝতে পেরে চেদের সঙ্গে একটা মিটিংয়ে বসার ব্যবস্থা করে। সে তাকে জানায় যে তার মা তার জন্য 1 টাকাও রেখে যাননি। সে চেসকে টাকার লোভ দেখায় আর বিনিময়ে রিহ্যাবিলিটেশন বোর্ডের সামনে যেন তাকে উপযুক্ত না করা হয় এই প্রস্তাব দেয়। এমনকি সে তাকে হুমকিও দেয় যে চেস যদি তার পেছনে লাগার চেষ্টা করে তাহলে তার বাকি জীবনটা সে একেবারে নরকে পরিণত করে দেবে। সে আরও বলে যে সে ওই আইল্যান্ডে নাশকতার সৃষ্টি করেছিল, কেননা সেখানে যারা যারা ছিল প্রত্যেকেই খুবই ভয়ানক এবং মৃত্যুদণ্ডযোগ্য। চেস তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু সে তাকে একটা শর্ত দেয়। সে বলে যে কুপারকে সেখান থেকে মুক্তি দিতে হবে, যেন সে নিজ থেকেই তার সঙ্গে মোকাবেলা করতে পারে। আর আশ্চর্যজনকভাবে ওয়েলস তার কথা রাজিও হয়ে যায়। এরপর চেসকে রিহ্যাবিলিটেশন বোর্ডের সামনে আনা হয়। কথার এক পর্যায়ে মিস্টার ওয়েলস বুঝতে পারে যে সে ধরা পড়ে যেতে পারে, তাই সে 30 মিনিটের একটা ব্রেক ঘোষণা করে। সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে সে চেসকে দেওয়া কথা রাখতে পারবে না, তাই সে চেসকে একটা মেডিকেল রুমে নিয়ে যায় আর তাকে বিষ দিয়ে মেরে ফেলতে চায়। কিন্তু সৌভাগ্যবশত ডক্টর উইচ সেখানে এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। গ্রেফতার করার পর ওয়েলসকে বোর্ডের সামনে আনা হয়। তিনি অবশেষে তার করা সকল অপরাধের কথাই স্বীকার করে। এরপর দেখা যায় ডক্টর উইচ চেসকে একটা ইনজেকশন দেয় আর তারপর তাকে আয়নার দিকে তাকাতে বলে। সে দেখে তার বয়স 25 বছর বেড়ে গিয়েছে আর এটাই হলো তার আসল প্রতিচ্ছবি। এখানে আমরা জানতে পারি যে তাকে গ্রেফতার করে আইল্যান্ডে পাঠানো হয়েছে 25 বছর হয়ে গিয়েছে। এগুলো জানতে পেরে সে খুবই ভেঙে পড়ে। ডক্টর উইচ তাকে সান্ত্বনা দেয় আর কারাগার থেকে বের করে আনে। এরপর সে সেখান থেকে বের হয়ে শহরের দিকে এগিয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় কেসি আর কুপার সে আইল্যান্ডে মিস্টার ওয়েলসকে ওয়েলকাম জানাচ্ছে। আর এরই মধ্যে দিয়ে আমাদের আজকের এই থ্রিলিং গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো নতুন মুভি রেকমেন্ডেশন থাকে সেটাও আমাকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়ে ভিন্ন কোনো গল্প নিয়ে।